মাঘের কনকনে শীত, তবুও দেশ জুড়ে বইছে উষ্ণতার হাওয়া। সেই হাওয়া উৎসবের, আনন্দের, আকাঙ্ক্ষার। আসছে 12ই ফেব্রুয়ারি বহু কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে পুরো বাংলাদেশে তরুণ থেকে বৃদ্ধ, পুরুষ থেকে মহিলা, সব শ্রেণী পেশার মানুষের মধ্যে আনন্দের হাওয়া বইছে। সবার আশা, বাংলাদেশ আগামীতে ঘুরে দাঁড়াবে নতুন কোন নেতৃত্বের হাত ধরে। 12ই ফেব্রুয়ারি ঐতিহাসিক কারণে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন বাংলাদেশের জন্য। একই দিনে অনুষ্ঠিত হবে দুটি নির্বাচন। প্রথমটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যার মাধ্যমে পুরো জাতি আগামী 5 বছরের জন্য তাদের নেতৃত্ব নির্বাচন করবে। এবং অন্য নির্বাচনটি আরও গুরুত্বপূর্ণ, গণভোট। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামী 100 বছর যেন বাংলাদেশ পথ না হারায়, সেটি জাতি নির্ধারণ করবে। তারই আলোকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন নির্বাচনী ভাবনা। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ইয়াসির সেলমি। আজকে আমরা আমাদের এই আয়োজনে আমন্ত্রণ জানিয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসন্ন নির্বাচনে তাদের দলের ভাবনা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের কি পরিকল্পনা। সেই সাথে আমাদের সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তাদের কি বার্তা, আমরা সবটাই জানব। আজকে আমরা আলোচনায় আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই পরিচয়ের পালা। শুরুতেই পরিচয় করে দিতে চাই, আমার সাথে আজকে আছেন আমার ডান দিক থেকে সবার প্রথমেই মাওলানা এমদাদুল্লাহ সোহেল, সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর। এরপরেই রয়েছেন জেলি চৌধুরী, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগর। এবং সর্বশেষ রয়েছেন ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ। আপনাদের সবাইকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। নির্বাচন যেহেতু আসন্ন, ইতিমধ্যে আমাদের তোড়জোড় শুরু হয়ে গেছে এবং পুরো দেশে শহর থেকে গ্রামে সর্বত্র আনন্দের বন্যা। পুরো জাতির একটা আকাঙ্ক্ষা, এই নির্বাচনের মাধ্যমে শুধু ভাগ্যের উন্নয়ন হবে না, সেই সাথে আমরা পথ হারাবেন এমন একটি বাংলাদেশ পাবো। আর সেই প্রেক্ষাপটে বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহেলের কাছে জানতে চাওয়া, নির্বাচনের যে সার্বিক প্রস্তুতি, যে পরিবেশ, সেটা আপনারা কীভাবে দেখছেন? আমাদের এই নির্বাচনটি বিগত অন্য সব নির্বাচন থেকে ভিন্ন। কারণ এই নির্বাচনে এই জাতি একটা অনেক বড় লক্ষ্য অর্জন করতে চলেছে। সেই হিসেবে যেই পরিবেশ থাকার প্রয়োজন ছিল, ওই পরিবেশটি যথাযথভাবে আমাদের কাছে মনে হয় এখনও তৈরি হয়নি। তবে চেষ্টা করতেছে, সরকারও করতেছে, রাজনৈতিক দলগুলোও চেষ্টা করতেছে। কিন্তু এই সমাজটা যেহেতু অনেক বছরের জার্নির পরে এরকম পরিস্থিতিতে এসেছে, সেই জন্য আমার মনে হয় একটু বেগ পেতে হচ্ছে। তবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী রাজনৈতিক দল হিসাবে, ব্যক্তি হিসাবে, যে নির্বাচনের পরিবেশ দিন দিন আরও উন্নত হবে এবং পরিবেশটা আরও ভালো হবে। নিশ্চয়ই। এই প্রেক্ষাপটে জেলি চৌধুরী, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী মহিলা দল, অর্থাৎ বিএনপির একটি অঙ্গ সংগঠন, আপনার কাছে জানতে চাওয়া, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের একজন প্রতিনিধি হিসেবে আপনারা এই প্রস্তুতিকে, নির্বাচনের যে প্রস্তুতি, সার্বিক শৃঙ্খলা, সেটিকে কিভাবে দেখছেন? বিগত 15টা বছর আমাদের দেশের মানুষ ভোট দিতে পারে নাই, আমরা কথা বলতে পারি নাই, আমাদের বাক স্বাধীনতা ছিল না। এখন নির্বাচন হতে যাচ্ছে, এই মেসেজটা শুনে সবাই সারা বাংলাদেশে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। যেমন বলেন, চার দোকানে বলেন, বাসায় বলেন, অফিস আদালতেই বলেন, সবারই নির্বাচন নিয়ে ভাবনা, নির্বাচনের কথাই বলছে। এখন নির্বাচন, যেমনি নির্বাচনের কথা বলছে, তেমনি নির্বাচন যত ঘনিয়ে আসছে, মানুষ তত আতঙ্কিত হচ্ছে। মানুষ কিছুটা ভরসা পাচ্ছে না। কেন ভরসা পাচ্ছে না? ওরা অতীতের কথা চিন্তা করছে, যে আমরা ভোট দিতে যাব, ভোট কেন্দ্রে কি কোনো গণ্ডগোল হয় কি না, এই জিনিসগুলা চিন্তা করছে। তা আমাদের চিন্তা করতে হবে কি, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এটা যেমনিভাবে রাষ্ট্রপ্রধানকে দায়িত্ব নিতে হবে, তেমনি আমাদের নির্বাচন কমিশনকে সেই দায়িত্বটা নিতে হবে। এটা প্রচার করতে হবে নির্বাচন সুষ্ঠু হবে কিনা। মেয়েরা, নারীরা, আমি বিশেষ করে নারীদের কথা বলবো, নারীরা যেন ভোট কেন্দ্রে যেতে পারে, সহিংসতা মুক্ত ভোট দিতে পারে, তাদেরকে সেই আশ্বাসটা সৃষ্টি করতে হবে। দ্বিতীয়ত হলো যে
যে আমরা এখন এটার দায়িত্ব কিন্তু শুধু সরকারের একা না কিংবা প্রশাসনের একা না। আমাদেরকে কথা হলো নির্বাচন যদি সুষ্ঠু করতে হয়, আমাদেরকে যদি সেই পরিবেশটা তৈরি করতে হয়, আমাদের দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদেরকেও সেখানে ভূমিকা পালন নিঃসন্দেহে, করতে হবে। অর্থাৎ একতার কোনো বিকল্প নেই। নেই। ঠিক এই জায়গায় বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ আছেন। আপনারা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন এবং এটি এমন এক নির্বাচন, সেই সাথে গণভোট একসাথে হবে। আপনাদের প্রস্তুতি কেমন? নির্বাচনটা একটি সংখ্যা নয়, একটি দায় মুক্তি বা রাষ্ট্রের প্রতি জনগণের এবং রাজনৈতিক দলের দায়বদ্ধতা। এই নির্বাচনটাকে আমরা যদি বাংলাদেশের ঐতিহাসিক পট পরিবর্তনের একটি সূচনা হিসেবে দেখি, সেক্ষেত্রে বলবো 12ই ফেব্রুয়ারি আমরা একটা পরিবর্তনের দরজায় প্রবেশ করব মাত্র। ভবিষ্যতে যে বা যারা ক্ষমতায় আসবেন তাদের উপর নির্ভর করছে আমাদের এই যে 1400 তাজা রক্তের যেই বাংলাদেশ, ওটা নিশ্চিত হবার। আমরা নির্বাচনী পরিবেশটা এখন পর্যন্ত অত্যন্ত সুন্দর, নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের যেই ভূমিকাটা সেটা আমাদের কাছে পজিটিভ মনে হয়েছে। যদি কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, অপ্রীতিকর ঘটনা বলতেছি অতীত ইতিহাস থেকে, তাহলে এই নির্বাচন একটি জমকালো এবং বাংলাদেশ পরিবর্তনের একটি নির্বাচন হয়ে দাঁড়াবে। ঠিক এই জায়গায় আমি খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সাহেবের সাথে একটু যে বিষয়টা জানতে চাই। এবার নির্বাচনের প্রচারণার ধরনটা একটু ভিন্ন, অর্থাৎ অতীতের যে প্রচারণা ছিল পোস্টার ব্যানার, সেখান থেকে বের হয়ে অনেকটা আধুনিক যে ডিজিটাল প্রচারণা, সেটার দিকে একটু জোর দেওয়ার সম্ভাবনা বেশি এবারের নির্বাচনী বিধি অনুসারে। ওই জায়গা থেকে খেলাফত, বাংলাদেশ খেলাফত মজলিস কতটুকু প্রস্তুত এবং ভোটারদের কাছে পৌঁছানোর জন্য আপনাদের কৌশলগুলো কি এবং ভোটারদের আপনারা কি বার্তা দিতে চান? বাংলাদেশ খেলাফত মজলিস যদিও একটি কওমি ধারণার সংগঠন, কিন্তু বিগত আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিস সারা বাংলাদেশে আগের যে সিস্টেম, সেই সিস্টেমের থেকে আধুনিক যে সিস্টেমগুলো, যেমন সামাজিক মাধ্যম বা বিভিন্ন যে মিডিয়ার যে মাধ্যমগুলো, সেগুলোতেও কিন্তু আমাদের কর্মীরা, আমাদের মাদ্রাসার ছেলেরা বা ইসলামীর যেই আমাদের যে সংগঠনের লোক, তারাও কিন্তু অনেকটা এগিয়েছে। তবে অন্যদের থেকে যদিও আমাদেরটা এতটা বেশি না হইলেও মোটামুটি সমান তালে তারা টক্কর দিয়ে যাচ্ছে। এবং আমরা মনে করি যে বাংলাদেশ খেলাফত মজলিস বা অন্য যে ইসলামী দলগুলো আছে, জাতীয়তাবাদী দলগুলো আছে, তাদের থেকে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস কোনো অংশে কম থাকবে না। বিশেষ করে আল্লামা মামুনুল হক সাহেবের যে প্রচারের ধরন, সেটার দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে উনি এমনভাবে প্রচারণা চালাচ্ছেন, ওনাকে একটা নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু উনি সেই নোটিশের বিরুদ্ধে প্রমাণ করলেন যে নোটিশটা ভুল। অর্থাৎ আমি এখানে একটু বলতে চাই যে আল্লামা মামুনুল হক সাহেবের কিন্তু হুঙ্কার খুব জোরালো, কিন্তু সেই হুঙ্কারের বিপরীতে ওনাকে যখন গ্রেফতার করা হলো ভাস্কর্য বিরোধী আন্দোলনের সময়, গ্রেফতারের পর একজন পুলিশ অফিসার বা গোয়েন্দা সংস্থার একজনই বলতেছিল যে ওনার মধ্যে একটা শব্দ এমন পাওয়া যায় না যে শব্দটার কারণে ওনার বিরুদ্ধে কোনো মামলা করা যায়। ঠিক তেমনিভাবে আল্লামা মামুনুল হক সাহেব কিন্তু এখন প্রচারণা চালাচ্ছেন, কিন্তু সেই প্রচারণা হাঁ ভোটের, যেটা আইনের দৃষ্টিতে বৈধ, এবং তিনি যেভাবে চালাচ্ছেন মানুষ মনে করতেছে যে উনি কীভাবে চালাচ্ছেন। উনি কিন্তু আইনগুলো এত বুঝেন এবং মিডিয়ার ব্যাপারগুলো এতটা বুঝেন, যেই জন্য আমরা মনে করি যে আমাদের ইসলামী দলগুলো, বিশেষ করে বাংলাদেশ খেলাফত মজলিস, এই প্ল্যাটফর্মেও পিছিয়ে থাকবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, নিশ্চয়ই। অর্থাৎ একই সাথে আপনার দলের প্রচারণা যেমন নিশ্চিত হতে হবে, সেই সাথে নির্বাচনী যে আচরণবিধি সেটিও যথাযথ থাকা উচিত। আমি এবার জেলি চৌধুরীর কাছে যেটি জানতে চাইবো, আপনি যেহেতু জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিনিধিত্ব করছেন, এবারের নির্বাচন আমাদের দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। এই নির্বাচনে নারী প্রার্থী এবং নারী ভোটারদের বিষয়টি আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন? নারীদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? আসলে এই বিষয়টা আমি নারীদের উদ্দেশ্যে বলবো
আমাদের দেশে ভোটারের অর্ধেক কিন্তু নারী। আজকে এইবার দেখবেন আপনাদের আমাদের এই যে নির্বাচন কমিশন যেখানে ইয়ে করেছেন, যে ভোটার লিস্ট হালনাগাদ করেছেন, সেখানে পুরা ভোটারে কিন্তু আছে আমাদের ভোটার 12,76,76,00,000 সামথিং। হ্যাঁ, এর মধ্যে নারী ভোটারও কিন্তু ম্যাক্সিমাম আমাদের 50% হয়ে যাচ্ছে, আর নতুন ভোটার তো মানে 3 ভাগের 1 ভাগ। তো নারী ভোটারদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে নারীরা আপনারা সুন্দর করে সকালে সারিবদ্ধভাবে আপনারা ভোট কেন্দ্রে চলে যাবেন, আপনাদের আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে যাবেন, আপনারা সচেতন হবেন, আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। এখন আমরা দেখি যে বিভিন্ন জায়গায় কিন্তু গিয়ে তাদের নারীদের ঘর থেকে আইডি কার্ড নেওয়া হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় এই কাজ করব ওই কাজ করব বিভিন্ন রকমের কথা বলে, আপনারা সেগুলোর থেকে সচেতন হবেন এবং আপনারা ঘরে ঘরে যাবেন, ঘরে ঘরে যেয়ে আপনারা মা বোনদের কাছে, যেমন নারীরাই বেশিরভাগ নারীদের কাছে পৌঁছাতে পারে, পুরুষরা তো আর যেতে পারে না, আপনারা ঘরে ঘরে যেয়ে তাদেরকে আপনারা বুঝাবেন। নারী এগিয়ে যাওয়া মানে পুরো জাতি এগিয়ে যাওয়া, সেটি আমরাও প্রত্যাশা করি। আর সমস্যার কথায় যেহেতু বলা হচ্ছে, আমি সরাসরি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদের কাছে যেটি জানতে চাইবো, এবারের নির্বাচনে অন্যতম প্রধান চ্যালেঞ্জ বলা হচ্ছে গুজবকে, অর্থাৎ সমাজ মাধ্যমে ডিপ ফেক এবং চিপ ফেকের মাধ্যমে যে নানা কন্টেন্টের মাধ্যমে ভোটারদেরকে বিভ্রান্ত করা, যেটি বহির্বিশ্ব হয়ে আসছে। একটি রাজনৈতিক দলের একজন প্রতিনিধি হিসেবে এই চ্যালেঞ্জটাকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? আসলে ফ্যাক্ট চেক না করে আমরা অনেক কিছু বিশ্বাস করে ফেলি, এটা আমাদের একটি সবচেয়ে বড় দুর্বলতা। বর্তমানে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমটা সবার কাছে কাছে আছেন, এখন আমাদের চোখ কান খোলা রাখতে হবে। একটি বিষয় আমরা পাওয়ার সাথে সাথে সেই বিষয় আমাদের অবশ্যই যাচাই করা উচিত, আমরা যদি সুনাগরিক হয়ে থাকি। দেখবেন একটি ছোট্ট বিষয় বড় অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দেয়। আপনি এখানে যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশের একটা চাপ আছে এবং আন্তর্জাতিক একটি সুনজর আছে, এবং এই সামনের নির্বাচনটা মানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চাপযুক্ত নির্বাচন কমিশনার এবং অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, সেহেতু সেটার আলোকে বিভিন্ন গোষ্ঠী অনলাইনে গুজব ছড়িয়ে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। আমাদের নাগরিকদের পাশাপাশি সচেতন করার জন্য আমাদের যারা রাজনীতিক নেতৃবৃন্দরা আছে, বিভিন্ন দলের প্রার্থীরা আছে, তারা বিভিন্নভাবে সে বিষয়ে জনগণকে সচেতন করতে পারে, যাতে বিভ্রান্ত না হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো বলেছেন। এবারে আমি আবারও ফিরে যাচ্ছি বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা এমদাদ সাহেবের কাছে। যেহেতু এবারের নির্বাচন, আপনাদের দলের সার্বিক যে পরিকল্পনা বা ইশতেহার, সেখানে আসলে কি কি আছে, ঠিক কোন কারণে ভোটাররা আপনাদেরকে নির্বাচন করবে, এবং সংসদে গিয়ে আপনারা জনগণের জন্য তথা বাংলাদেশের জন্য কি করতে চান? এই প্রশ্নটার উত্তর দিতে গেলে একটু পিছনে যেতে হবে। আমরা এই জাতির যে জার্নি, একসময় খোলাফায়ে রাশেদা ছিল, তারপরে খেলাফতে বনি উমাইয়া ছিল, তারপরে খেলাফতে আব্বাসিয়া ছিল বাগদাদ ভিত্তিক, তারপরে খেলাফতে উসমানিয়া ছিল ইস্তাম্বুল ভিত্তিক, প্রায় 500-600 বছর। এই যে 1000 বছরের খেলাফত ছিল সারা পৃথিবীতে, সেই খেলাফতের বিলুপ্তি ঘটানো হলো 1924 সালে। এমনভাবে বিলুপ্ত ঘটানো হলো, তারপরে এখানেও ব্রিটিশ শাসন ছিল, সারা পৃথিবীর অবস্থা এমন দাঁড়ালো যে মুসলমানদের চরম দুর্দিন আসলো, এবং সেই ধারাবাহিকতাতেই ঘুরে দাঁড়ানোর যে সময়টা তখন থেকেই শুরু হলো, এবং আমরা পরবর্তীতে দেখলাম যে 1947 সালে এই দেশে একটা বিশাল ভূখণ্ড মুসলিমদের জন্য আলাদা হলো। সেটার কারণেই আমাদের এই বাংলা ভূখণ্ড পশ্চিম পাকিস্তান নামে হোক বা যেই নামেই হোক, এটাও স্বাধীনতা অর্জন করলো। এবং এরপর 71 সালে খান পাঠানদের যে বৈষম্য, সেটার বিরুদ্ধেও আমরা একটা মুক্তিযুদ্ধ করলাম, আমরা এখানে স্বাধীনতা অর্জন করলাম, কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে আকাঙ্ক্ষা সেটা আমরা অর্জন করতে পারিনি। এরপরে বিভিন্ন সময় 2013 সালে শাপলা চত্বরের গণহত্যা দেখলাম, এবং আরও অনেক ঘটনা ঘটল। এই ধারাবাহিকতাতেই 2024 সালে যে বিপ্লব সংগঠিত হলো, আমরা মনে করি যে এই 100 বৎসরের জার্নির এগুলো এক একটি অবস্থান, সেই লক্ষ্য নিয়েই এই জাতি কিন্তু এগিয়ে যাচ্ছে। 100 বৎসর আগের বা আরও 200 বৎসর আগের আপনি দেখবেন যে এটা যেই স্বাধীনতাটা বিলুপ্ত হয়ে গেছিল, সেটা ধীরে ধীরে
আবার পুনরুদ্ধার হচ্ছে। এই গত 100 বছর বা গত 90 বছরে আমরা অনেক দূর এগিয়েছি এবং আগামীতেও আমাদের হতাশার কিছু নেই। প্রতিটা সময়েই আমরা এমন একটা লক্ষ্যের দিকে যাচ্ছি যে আমাদের মানুষের যে ইনসাফ, সেই ইনসাফটা আবার প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এবং বাংলাদেশ খেলাফত মজলিস, তার যে খেলাফত নামটার মধ্যে আপনারা লক্ষ্য করবেন যে খেলাফত, এই খেলাফত কিন্তু আবারও বলছি যে পৃথিবীতে হাজার বছর ধরে এই খেলাফতের শাসন শুধু বাংলা ভূখণ্ড না, এই উপমহাদেশ না, সারা পৃথিবীতে ছিল। নিশ্চয়ই আপনাদের নির্বাচন নিয়ে যে প্রত্যাশা সেটি ব্যাপক এবং আপনারা সেদিকে এগিয়ে যাচ্ছেন বলে আমরা বিশ্বাস যে করি। আমরা মনে করি যে আমাদের যে নির্বাচনী অংশগ্রহণ, সেটাও আমাদের সেই খেলাফতের অংশ হিসেবে আপনারা অংশগ্রহণ করছেন, যেখানে জয় পরাজয়ের থেকে বিষয় হচ্ছে আপনাদের বার্তাটা জি আমাদের মানুষের ইনসাফ প্রতিষ্ঠা করা। ঠিক এই জায়গায় আমি জাতীয়তাবাদী মহিলা দলের যিনি প্রতিনিধি আছেন জেলি চৌধুরী, যেহেতু আপনাদের দল বিএনপি এবারের নির্বাচনে, আপনাদের প্রত্যাশা কি এবং আপনারা আপনাদের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আর যদি জয়লাভ করেন, আপনারা দেশের শাসনভার নিতে পারেন, সেই ক্ষেত্রে কোন কোন জায়গায় মনোযোগ দিবেন আপনারা? জনগণের কাছ থেকে আমরা কিন্তু ভীষণ সাড়া পাচ্ছি, কারণ জনগণ জানে বিএনপি কিন্তু অতীতে তিনবার রাষ্ট্র পরিচালনা করেছে। জনগণ জানে যে বিএনপিকে ভোট দিলে তারা দেশ পরিচালনা করতে পারবে। এবং আপনি দেখবেন যে আমাদের চেয়ারম্যান, নবনির্বাচিত চেয়ারম্যান দেশে এসেই কিন্তু তিনি তার বক্তব্যের মাধ্যমে বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান। তো আমাদের তো একটা প্ল্যান আছেই। আমাদের প্ল্যানটা যখন রাষ্ট্র পরিচালনায় বসবেন আমাদের তারেক জিয়া, ইনশাল্লাহ বসবেন, হ্যাঁ, তখনই সেটা আপনারা দেখতে পাবেন। এবং আমাদের ওখানে রাষ্ট্র কাঠামো মেরামতের ভিতরেও কিন্তু আমাদের প্ল্যান আছে, কি করবে, আমরা ক্ষমতায় গেলে কি করব। তো এখানেই আপনারা বুঝে নিতে পারবেন। তো ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত, আমরা বিপুল ভোটে বিএনপি জয়যুক্ত হবে। নিশ্চয়ই দেশের ভালোর জন্য যা কিছু প্রয়োজন সেটা নিশ্চয়ই আপনারাও করবেন এবং সবগুলো রাজনৈতিক দলের কাছে আমরা সেটি প্রত্যাশা করি। এবার আমি বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের আরিফ মাহমুদের কাছে যাচ্ছি। আপনাদের গণ অধিকার পরিষদে 21 দফা আছে, সেটার আলোকে এবারের নির্বাচনে আপনারা কতটুকু আশাবাদী জনপ্রতিনিধি হিসেবে সংসদে গিয়ে দেশের জন্য ভূমিকা রাখতে পারবেন? আমরা ছোট দল বা তরুণ দল হলেও আপনারা দেখবেন আমরা পরীক্ষিত একটি দল। কিভাবে আমি একটু বিশ্লেষণ করি। 2008 সালে যখন একটি মেটিকুলাস ডিজাইন সরকার বাংলাদেশে আসেন, এরপর থেকে বাংলাদেশ ঝিমিয়ে পড়ে। রাজনীতি যেমন ঝিমিয়ে পড়ে, তেমনি মেধা ঝিমিয়ে পড়ে। সমস্ত মেধাকে কুক্ষিগত করা হয়, সমস্ত রাজনৈতিক আদর্শকে ধ্বংস করা হয়, গণতন্ত্র ধ্বংস করা হয়। সেই পুনরুত্থানের জন্য আমরাই প্রথম 2008 সালের পরে অধিকার নিয়ে কাজ করা শুরু করি। এবং আপনারা জানবেন মেধা না কোটা, এটার জন্য 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে অধিকার প্রতিষ্ঠার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তরুণ ছাত্ররা রাস্তায় নেমে পড়েন। এবং আপনারা জানেন সাবেক ডাকসুর বিপি নুরুল হক নূর এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরবর্তীতে যুগপৎ আন্দোলনে সকল রাজনৈতিক দল ও অংশগ্রহণ করে এবং বৃহৎ একটা সাফল্য আসে। এর পরবর্তীতে নিরাপদ সড়ক আন্দোলন, মোদিবিরোধী আন্দোলন থেকে পুরো বাংলাদেশের রাজনীতিটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় জাগিয়ে রাখছিল। এর প্রেক্ষাপট ধরে যখন তৎকালীন সরকার একের পর এক টর্চার নির্যাতন করতেছিল, তারপরও আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, আন্দোলন করেছিলাম এবং পরবর্তীতে সেটা জুলাই বিপ্লবের রূপ লাভ করে। আমরা সামগ্রিকভাবে বাংলাদেশের সকল জনগণের সাপোর্টে আমরা একটা নতুন রাষ্ট্র পেয়েছি। নতুন রাষ্ট্র এভাবে বলার অর্থ হচ্ছে যে নতুন আদর্শিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। সেই ক্ষেত্রে আমরা মনে করি প্রশ্নটা ছিল যে নির্বাচনে যদি আপনারা ভালো ফলাফল করতে পারেন, আপনাদের প্রত্যাশা। তো আমরা যেহেতু পরীক্ষিত দল, আমাদের আর পরীক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। জনগণ যদি আমাদের উপর বিশ্বাস রাখে, তারুণ্যের রাজনীতির উপর বিশ্বাস রাখে, আমাদেরকে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণের জন্য সুযোগ দিয়ে থাকে, তাহলে আমরা আশাবাদে আমরা নির্বাচনে ভালো কিছু করব। যেহেতু
সেটি নিশ্চয়ই একটি সমৃদ্ধ একতাবদ্ধ বাংলাদেশ গড়বার জন্য প্রয়োজন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর একে অপরের প্রতি অনেক বেশি সহনশীল হওয়ার প্রয়োজন আছে। তো এই প্রেক্ষাপটে আপনাদের তিনজনকেই খুব ছোট করে জানতে চাইব, এবারে নির্বাচনটি সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য রাজনৈতিক দল, ভোটার এবং সরকারের প্রতি আপনাদের পরামর্শ কি খুব সংক্ষিপ্তভাবে আপনারা বলবেন। প্রথমে বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা এমদাদ। আসলে এইবারের নির্বাচন আমরা একটি নাম না বললে অসমাপ্ত থেকে যাবে, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদী। নির্বাচনটা কেমন হওয়া দরকার সেটা আমরা শহীদ ওসমান হাদীর থেকেও দেখলে আমরা বুঝতে পারবো। আসলে এখানে এখন রাষ্ট্রবিরোধী কোনো শক্তি আমরা মনে করি বর্তমানে নেই। যারা আছেন সবাই এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের অধিকারের জন্যই সবাই সোচ্চার এবং সবাই দেশপ্রেমিক। কিন্তু এখানে একটি জিনিস যেটি, যে সবাই যখন দেশপ্রেমিক হয় তখন তার মধ্যেও যাতে কোনো ধরনের ভিনদেশি বা কোনো ধরনের সাম্রাজ্যবাদী শক্তি এখানে স্থান করতে না পারে, সেই জন্য আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকেই সচেতন হওয়া উচিত। আমরা আমাদের লক্ষ্য কিন্তু অনেক দূর, আমাদের শুধু এই সংসদ নির্বাচনই লক্ষ্য না, আগেও বলেছি যে এই জন্য আমরা চাই শহীদ ওসমান হাদীর সেই কথাটাই, যে ইনসাফের সমাজ আগে আমরা প্রতিষ্ঠা করতে চাই, তার পরবর্তীতে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। নিশ্চয়ই। এবারে জেলি চৌধুরী। সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ওনারা যেভাবে হা না ভোটের প্রচার করছেন, তেমনিভাবে কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে হোক, যেভাবে হোক, এটা প্রচারণা করতে হবে। এবং আমাদের সকল রাজনৈতিক দলগুলা, আমরা দল মত নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের ভিতরে সমঝোতা থাকতে হবে। আমরা ঠিক হলে দেশ ঠিক হবে। আমি তখনই বলবো সবার আগে বাংলাদেশ। নিশ্চয়ই, দারুণ বলেছেন। এবারে সর্বশেষ ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ। আসলে মানে নির্বাচন সুষ্ঠু হওয়ার পূর্ব শর্ত হচ্ছে নিরপেক্ষতা। নির্বাচন যারা পরিচালনা করবেন ওনাদের নিরপেক্ষতাই মানে সর্ববৃহৎ মানে শর্ত। আমরা জুলাইয়ের পর থেকে আমরা বাংলাদেশে জুলাইপন্থী যারা রাজনৈতিক দল আছি, আলহামদুলিল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি। বিশ্বের কোনো শক্তি আমাদের ঐক্য নষ্ট করতে পারবে না। এই ঐক্যের সাথে সরকার এবং নির্বাচন কমিশন যদি মানে সামঞ্জস্যতা থাকে তাহলে অবশ্যই নির্বাচন সুষ্ঠু হবে। এই ধারাটা আমি সরকারকে অনুরোধ করব যেন বজায় রাখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওনাদের সাথে কথা বলে যেটা আমরা বুঝলাম, এইবারের নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে ওনারা মোটামুটি সন্তুষ্ট। সেই সাথে কিছু সীমাবদ্ধতার কথা বলে ওনারা পরামর্শ দিয়েছেন। ওনাদের প্রত্যাশা একটি নিরপেক্ষ, অবাধ, অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি গণপ্রত্যাশিত যেই বাংলাদেশ, সেই বাংলাদেশ গঠিত হবে। এবং প্রত্যেকেই নিজেদের দলের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেগুলো তারা ব্যক্ত করেছেন, ভোটারদেরকে আহ্বান করেছেন এবং ওনারা প্রত্যেকের জায়গা থেকে কেমন বাংলাদেশ গড়তে চান সেটিও তারা জানিয়েছেন। সব মিলে আমরা বিশ্বাস করি আগামীর যে জাতীয় নির্বাচন এবং গণভোট সেটি সুষ্ঠু হবে, অংশগ্রহণমূলক হবে এবং সেখানে কোনো দল নয়, জয়লাভ করবে বাংলাদেশ। বাংলাদেশ জিতে যাওয়া মানে আমরা সবাই জিতে যাওয়া। সেই জয়ের প্রত্যাশাই আজকে আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।